ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো আমরা তারেক মাসুদের মুক্তির গানের তথ্যচিত্রে দেখেছি। আজকে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে আপনার কাছ থেকে জানব। হ্যাঁ, আমি জানাতে পেরে খুব খুশি হব, কারণ আপনারা হচ্ছেন নতুন প্রজন্ম। তাহলে আমরা গিয়ে প্রথমে একটু কথা বলি, তারপরে আমরা গ্যালারির ভিতরে যাব। জয় বাংলা, 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 জয় বাংলা। আপনারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে এসেছেন, খুব ভালো। মুক্তিযুদ্ধে প্রত্যেকটি বাঙালি কিন্তু অংশগ্রহণ করেছিল। যে বাঙালি মুক্তিযুদ্ধে যেতে পারেনি, সে বাঙালিও কিন্তু মুক্তিযুদ্ধ করেছে দেশের ভিতরে। দেশের বাইরে যারা গেছে তারা ডিরেক্টলি ইনভলভ হয়েছে, দেশের ভেতরে যারা ছিল তারা একটা জীবন যাপন করেছে যেটি কোনো দেশে যেন এরকম না হয়। কারণ 9 মাস ধরে প্রায় 4.5 কোটি লোক এক গ্রাম থেকে অন্য গ্রাম, অন্য গ্রাম থেকে অন্য গ্রাম এভাবে পালিয়ে পালিয়ে বেরিয়েছে। এবং এই কারণেই যারা এই 30 লক্ষ মানুষের মৃত্যুর কথা ডাউট করে, তারা বোঝে না যে এই দেশে যে ইন্টারনাল মুভমেন্ট হয়েছে, সেই মুভমেন্টের কারণে কত লক্ষ লক্ষ লোক মারা গেছে। আপনারা হয়তো জানবেন যে ক্যাম্পে 3টা ক্যাম্পের ডেথ নাম্বারস, এটা এক্সট্রাপোলেট করে দেখা গেছে যে শুধুমাত্র ক্যাম্পেই মৃত্যুবরণ করেছে, আর এস্টিমেটেড মৃত্যুবরণ 5.94 লাখ লোক। A few more drops of heartbreaking tears. আমি দেশের অন্যান্য আমার বয়সী যারা, তাদের হৃদয়ে মুক্তিযুদ্ধ সব সময়ই ছিল। আমরা যারা পেরেছি তারা ও পাশে চলে গেছি। যেমন আমি প্রথম আগরতলায় গেলাম, আগরতলায় গিয়ে ক্যাম্পে মাসখানেক থাকলাম। মাসখানেক থাকার পরে আমরা খবর শুনতে পেলাম যে আর্মিতে অফিসার নিয়োগ করা হবে এবং সেটার ইন্টারভিউ হবে কলকাতায়। আমরা দুজনেই কলকাতায় গেলাম ইন্টারভিউ দিতে। আমার বন্ধু, সে পাশ করে গেল ইন্টারভিউতে। আমাকে বলা হলো যে আমার চোখ খারাপ, এতই খারাপ যে মুক্তিযুদ্ধে অংশ নেয়া আমার জন্য হ্যাজার্ডাস। আমি আর আমার বন্ধু অফিসে যাব এই কথা বলে ঘর থেকে বেরিয়ে গেছি এবং তারপরে আমরা নারায়ণগঞ্জ হয়ে আপনার দাউদকান্দির দিকে গেছি। আমার বন্ধুকে আর এক বন্ধুকে আমি বলে রেখেছি যে 2 দিন পরে 3য় দিনে তুমি এই চিঠিটা আমার বাবার কাছে পৌঁছে দিও, যাতে ততদিনে আমরা বর্ডারের ওপার চলে যেতে পারি। তার কারণ আমিই ছিলাম আমার ফ্যামিলির মধ্যে একমাত্র পুত্র সন্তান। সেই জন্য আমি জানতাম যে আমার বাবা মা কিছুতেই আমাকে যেতে দেবে না। সেই জন্য আমি না বলেই চলে গেছি। কলকাতায় গিয়ে যখন আমি আনফিট হলাম মেডিকেলে, তখন বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, সেই শিল্পী সংস্থার সঙ্গে আমি কাজ করেছি। শরণার্থী শিবিরে কাজ করতে গিয়ে বা ওই সময়ের কি আপনার এমন কোনো ঘটনা আছে যা এখনো আপনার হৃদয়কে নাড়া দেয়? হ্যাঁ, মনে পড়ে, এবং সেই কারণেই আমার জীবনের চিন্তা চেতনাও কিছুটা বদলে গেছে। আমি একটি মায়ের কথা জানি যার সামনে তার 4টা ছেলে এবং তার হাজব্যান্ড এবং তার ভাসুর, এই 8 জনকে গুলি করে মেরে ফেলেছে।
সেই ভদ্রমহিলা তখন আমাদেরকে সে কথা যখন বলল, তখন আমার মনে হলো যে আমরা কি করছি, এই যে পাকিস্তানিরা ধর্মের নামে এটা কি করছে। আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমি সমাজের জন্য কাজ করি, সেই কাজ করার প্রেরণা কিন্তু এসছে আমার এই এক্সপিরিয়েন্সগুলো থেকে। যে যে ক্যাম্পে যেতেন সেখানে কোন ধরনের গান গেতেন? লোকগীতির মধ্যে যে স্ট্রেংথ লুকিয়ে আছে সেই সব গান আমরা মুক্তিযোদ্ধাদের এবং শরণার্থীদের শোনাতাম। তার কারণ হলো ওই সব লোকগীতির সঙ্গে মানুষ খুব সহজেই অ্যাসিমিলেটেড করে নিতে পারতেন নিজেদেরকে। নৌকায় এবার চলে মোদের যুদ্ধের সামান লইয়া। আপনাদের মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার উপর এক ভদ্রলোক লেয়ার লেভিন একটি তথ্যচিত্র তৈরি করেন। আপনারা কিভাবে ওনার সাথে কাজ করেন? লিয়ার লেভিন নামে এক ভদ্রলোক, উনি ভাবলেন যে একটা ডকুমেন্টারি করবেন এবং ডকুমেন্টারিটা আমেরিকান টিভির জন্য করবেন। উনি এসে দিল্লিতে গিয়ে আপনার যত ইয়েটিয়ে নিতে পারমিশন নিতে হয় নিয়ে কলকাতায় এলেন। কলকাতায় আমাদের সাথে এক ক্যাম্পে তার দেখা, এমনি জাস্ট বাই চান্স হি ওয়াজ ইন দ্য ক্যাম্প। আমরা আমাদের অনুষ্ঠানটা দেখে সেই ক্যাম্পে আমরা হারমোনিয়াম বাজিয়ে একটা লাইন করে একটা ক্যাম্পের ভিতর বিভিন্ন জায়গায় এভাবে লাইন করে ঘুরছিলাম আর গান গাইছিলাম। তখন উনি আমাদেরকে বললেন যে আমরা তোমাদের সঙ্গে থেকে এই তোমরা যে এই প্রায় 1.5 ঘন্টা ব্যাপী একটা অনুষ্ঠান করো, এটা রেকর্ড করতে চাই। তখন আমাদের যে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার যিনি প্রধান, তার এখানে একটু পলিটিক্যাল ব্যাপার ছিল, কারণ আমেরিকা তখন আমাদের বিরুদ্ধে, কিন্তু সেই জন্য আমাদের যারা চালিকা শক্তি তারা এটার ব্যাপারে খুশি ছিলেন না। কিন্তু পরে তারা বলল যে আমরা কোনো এখানে পলিটিক্যাল মোটিভ নিয়ে আমরা কিছু করব না, আমরা শুধু আপনাদের এই গানের দলটা কিভাবে ক্যাম্পে ক্যাম্পে ঘোরাঘুরি করছে সেটা ছবি নেব। তখন আমাদের নীতি নির্ধারকরা রাজি হন এবং তখন থেকে লিয়ার লেভিন আমাদের সাথে একজন তার ক্রুর মধ্যে 5 জন ছিল, একজন ম্যানেজার আর ক্যামেরাম্যান, ডিরেক্টর এবং একজন লাইট আর সাউন্ডের। এই 5 জন তারা আমাদের সাথে ঘোরা শুরু করলেন। ওই একই ট্রাকে ওরা বোধহয় আর একটা গাড়িতে করে আসতো আমাদের সাথে। বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলে গান গাহিয়া যায়। বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলে গান গাহিয়া যায়। এটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর শেলফ, বঙ্গবন্ধুর কোট, তার ছবি। আমরা 1 মার্চে চলে এসেছি। 1 মার্চ ইয়াহিয়া খান অ্যাসেম্বলির ন্যাশনাল অ্যাসেম্বলি ক্যান্সেল করে দিয়েছেন। তখন দেশ বিক্ষোভে ফেটে পড়ল। 7ই মার্চ বঙ্গবন্ধু তার সেই ঐতিহাসিক ভাষণ দিলেন। তিনি বললেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এবং তিনি বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যখন সেই বক্তৃতা শুনে বাড়ি ফিরলাম সেদিন রাত্রে, আমার মনে তখন আর কোনো সংশয় থাকলো না যে আমরা স্বাধীনতার ডাক শুনতে পেয়েছি। সেপ্টেম্বর মাসে 1 কোটি লোক
98.99 মিলিয়ন লোক ইন্ডিয়ার বিভিন্ন রেফিউজি ক্যাম্পে থাকত। সাইমন ড্রিং এখান থেকে প্রথম 28শে মার্চ বা 29শে মার্চ উনি দেশের বাইরে গিয়ে প্রথম বাইরে খবর পাঠান যে বাংলাদেশে গণহত্যা শুরু হয়েছে। এছাড়াও অ্যান্থনি ম্যাসক্রেনাস নামে এক ভদ্রলোক পাকিস্তানি, সে ব্রিটেনে চলে গিয়ে জেনোসাইড নামে খবরের কাগজে সানডে টাইমসে একটা খবর ছাপে। সেই খবরটা পৃথিবীকে নাড়া দেয় এবং পৃথিবীর মানুষ প্রথম জানতে পারে যে বাংলাদেশে গণহত্যা হয়েছে। এখানে একটি ছবি তোমাদের দেখাবো। এটি একটি মেয়ের 4 মাস বছর বয়সের একটা মেয়ের জামা। এই মেয়েটার বাবা ছিল মুক্তিযোদ্ধা এবং এই মেয়েটার বাবাকে যখন পাকিস্তানি আর্মি খুঁজতে গিয়ে পায় নাই, তখন এই মেয়েটিকে পাকিস্তানি আর্মি বুটের তলায় পিষে মেরে ফেলেছে এবং এই মেয়েটার একমাত্র স্মৃতিচিহ্ন এই জামাটি, সেটি তার বাবা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা এটাকে খুব যত্ন সহকারে দেখে থাকি। এই রুমটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন যে কাজ হয়েছে সেই যুদ্ধকালীন রুম। এই দুটো মেয়ে, এদেরকেও অত্যাচার করা হয়েছিল, কিন্তু আবার প্রতিরোধও আছে। এই মহিলা একটা দাও দিয়ে এক পাকিস্তানিকে কেটে ফেলেছিল, সেটাও আছে। হ্যাঁ, সেই দাও। এখানে এইটা হচ্ছে রাজাকারদের শেলফ। এখানে কিছু রাজাকারদের এবং পাকিস্তানি আর্মির কিছু জিনিসপত্র আছে। তার মধ্যে একটি খুব ইন্টারেস্টিং, সেটি হচ্ছে এই একটা অ্যাপ্লিকেশন আছে এখানে যে ডিস্ট্রিক্ট অথরিটিকে, মিলিটারিকে বলছে যে স্যার, আমার এরিয়াতে এই হিন্দু বাড়িটা খালি পড়ে আছে, আমার এই বাড়িটা দিয়ে দেওয়া হোক। আর পাকিস্তানি আর্মির ওই ক্যাপ্টেন সে লিখে দিয়েছে এই বাড়ি এই রাজাকারকে বরাদ্দ করে দেয়া হোক। ডিসেম্বর মাসের 12-13 তারিখে পাকিস্তান বুঝতে পেরেছিল যে তাদের দিন শেষ। তখন তারা একটা খুব খারাপ কাজ করল। তারা দেশের যেসব মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষক, জার্নালিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরকে শেষ করে দেবার জন্য এই রাজাকাররা একটা প্ল্যান করলো। এখানে যে জেনারেল রাও ফরমান আলীর একটা ডায়েরির পাতা আছে, এখানে টিক মার্ক করা আছে যে এই লোকটাকে মেরে ফেলা হয়েছে, এই লোকটাকে মেরে ফেলে, একে এখনো করা হয় নাই। এইরকম ভাবে তারা দেশের শ্রেষ্ঠ মানুষদের মেরে ফেলার ইয়ে করলো। ডিসেম্বর মাসের 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তারা এই কাজটা করলো। $2,78,000 যে নারী সম্ভ্রম
নিয়ে নেওয়া হয়েছিল তার কিছু এখানে একটা শান্তি কমিটির একটা চিঠি আছে। সেই শান্তি কমিটির রাজাকার লিখছে যে মেজর সাহেবরে প্রত্যেক দিন নতুন নতুন ভালো মাল সাপ্লাই করবা, দেখতে যেন সুন্দর হয়, এইরকম কথা এখানে লেখা আছে। আর এটি হচ্ছে আমাদের বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। পাকিস্তানের নিয়াজি জেনারেল অরোরার কাছে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে, সেই ছবি। এখানে আমাদের খন্দকার সাহেব আছেন, ওই গ্রুপের সাথে খন্দকার সাহেবও ছিলেন। মুক্তিযুদ্ধকে জানো ৮০তম পর্বের কুইজ। জল্লাদখানা বধ্যভূমিতে প্রথম কাকে জবাই করা হয়? এ রহমান, বি জমির, সি সুবান, ডি কাশেম। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MJ স্পেস A B C অথবা D লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৩ জনকে পুরস্কার হিসাবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ৭৯তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল কর্নেল ওসমানী কত তারিখে পিস্তলের গুলি ছুড়ে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজ শুরু করেন? সঠিক উত্তর সি ৪ এপ্রিল। এই পর্বের বিজয়ীরা জান্নাতি, শিরিন ও রনি। যথাসময় তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। মিউরাল এটি করেছেন হচ্ছে আমাদের, তুমি রণবীকে চেনো? রণবী, রফিকুন নবী এবং মুনিরুজ্জামান, এরা এই ইয়েটা কনসিভ করেছেন এবং কবি রবিউল হোসেন এটা সমগ্র জিনিসটা প্ল্যান করেছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মিউরাল এটি। এত সুন্দরভাবে, এত বেদনার কথায় এইভাবে পোড়া ইট দিয়ে কেউ এর আগে করতে পারেনি। এখানে হচ্ছে এই জায়গাটিতে সেই অন্ধকূপ যেখানে মানুষকে কেটে ফেলা হতো। আমরা সবাই ঢোকার সময় এইরকম করে একটি বেল বাজিয়ে এখানে যারা মারা গেছিলেন তাদের স্মরণে আমরা শ্রদ্ধা প্রদর্শন করি। এখানে আমরা জুতো নিয়ে ঢুকি না, এবং আমরা যখন ঢুকি তখন এই যে এখানে এবং এই যে ৩০ লক্ষ মানুষ মারা গেছে এদের কথা একবার এই বেলটা বাজিয়ে চিন্তা করি। আর তোমরা এখানে ফকির ইউনুস সাহেব এবং নাসির সাহেব, উনি আমাদের এই জাদুঘরের একজন ম্যানেজার। ফকির নাসির সাহেব একজন অনন্য সাধারণ, ফকির ইউনুস সাহেব অনন্য সাধারণ মানুষ। তার কারণ হচ্ছে এই বৌদ্ধভূমিতে যে মানুষ মারা হতো তার প্রত্যক্ষদর্শী ইনি। তোমরা এর কাছে একদম ঘটনার বিবরণ, নিজ চোখে দেখা ঘটনার বিবরণ তোমরা শুনতে পারো। ছাব্বিশে মার্চে এই অর্থ এলাকার ভিতরে কোনো বাঙালি বসবাস করতে পারে। যারা আটকা পড়ে গেছিলেন তারা তবে সে লুকোচুরি করে তবে কেউ যান বাঁচিয়ে পালিয়ে গেছেন। আমরা আটকা পড়ে গেছিলাম। এই এলাকাটা ছিল তবে সম্পূর্ণ খালি, কোনো তবে বাড়িঘর এখানে ছিল না। এখানে একটা রুম ছিল আর একটা তবে সেই হাউস ছিল বড় ওই সাইডে। যেটি আটকা পড়লো ওইটিকে ধরে ধরে এনে এখানে তবে যেমন ভাবে তাদেরকে জবাই করা হলো।
প্রথম জবাই করলেন রহমানকে, দ্বিতীয়তে শহীদ আবু তালেবকে জবাই করলেন, তৃতীয়তে জবাই করলেন তবে সেই চটপুরি এলাকে, চতুর্থ স্থানে জবাই করলেন বরকত মোল্লা 2 ছেলেকে, তারপরে জবাই করলেন আকরব আলী সাহেবকে, ওনাকে জবাই করা হয় এখানে, ইসমাইল ব্যাপারীকে জবাই করা হয়, সামাদ সাহেবকে জবাই করা হয়, হ্যাঁ, রমু মোল্লাকে জবাই করা হয়, আবার আপনার তবে সে হাকিম সাহেবকে এখানে জবাই করা হয়। আর রাস্তাটা ছিল এইভাবে এসে এইভাবে, এইখান থেকে রাস্তা ছিল না, আর এই পরিবেশও ছিল না। তখন একটা রুম ছিলেন, এই রুমটার মধ্যে একটা উত্তর সাইডে একটা ছিলেন দরজা ছিলেন, জানালা ছিলেন, কিন্তু জানালার কোনো কিচ্ছু ছিলেন না, মানে ফাঁকা ছিলেন। পূর্ব দিকে একটা ছিলেন আর দক্ষিণ দিকে একটা ছিলেন। দক্ষিণ দিকে এখানে ছিলেন 15 ফিট নিচু জায়গায়। এই জল্লাদখানা হওয়ার পরে, এই বৌদ্ধভূমি হওয়ার পরে এই জায়গাটা ভরা হওয়া, এই জায়গাটা পরিবেশ সুন্দর হয়েছে এখানে। আর বাস ভরে ভরে আইনা মানুষ তবে এখানে জবাই করা হয়েছে। এই বাসটা আমি তবে সে স্বাধীনের পরে আমার লাইনের পিছনেও আমি এই বাসটাকে দেখতে পাচ্ছি। এই জায়গায় লাশগুলো ফালানোর বিশেষত্ব কি কোনো ছিল? হ্যাঁ, কেন তারা এই জায়গাটা বেছে নিল? এরা এই জায়গাটা ছিল, তবে সে এই আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, এই জায়গাটা ছিল তবে নীরব, দিনও কোনো মানুষ ভয়ে আসতো না। আর একটা পাইপ ছিল এত বড়, ওই পাইপটার মধ্যে জবাই করছে দাগ, এই পাইপটা এখন পাওয়া যায় না, এই পাইপটার মধ্যে দাগ পর্যন্ত কুবের দাগ, এই ভিতরে ফেলতে কল্লা আর বাইরে ফেলতে বডি, এই অবস্থা করতে। এত বড় জুতা পর্যন্ত আমরা পাইছি, এত বড় জুতা। কত মায়েরা এসে স্বাধীনের পরে কত মায়েরা এসে কান্না করছে। আপনার চোখের সামনে কি আপনার পরিবারের কোনো সদস্যকে হত্যা করা হয়েছিল? যাদের নাম সবগুলো লোক আমার আত্মীয় স্বজন, সবগুলো লোক আমার আত্মীয়, কেউ তবে সে আমার অপরের লোক না, সব আমার আত্মীয় স্বজন। আর আমার যে একজন বড় 2 বছরের বা 1 বছরের বড় হবে বাবলু সাহেব, উনি তবে যখন গিয়ে 71 যুদ্ধের মাঝ সীমানার ভিতরে এখানে আসছিলেন যে এলাকা দেখার জন্য, কিছু বেহারে চিনার পরে ওনাকে দৌড়ে তবে এখানে নিয়ে আসার পরে ওনাকে পর্যন্ত মানে শোয়াই হাত পা বান্ধা শোয়াইছে, এই একটু চামড়া কেটে হয়েছে। আরেক আমার লগের ঘরালা সেই আসলাম করে নাম ছিলেন, সেই আসলাম জানার পর দৌড়ে জবর থেকে তুলে নিয়ে তার তবে সে 13 নম্বর নিয়ে রাখে, 13 নম্বর থেকে তার ক্যান্টনমেন্ট পাঠায় ওনার বাইক করে দেওয়া হয়। আপনি তখন কত বছরের? আমার 12 থেকে 13 বছর, 13 থেকে 14 বছর বয়স। ষোলোই ডিসেম্বর হলো দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পরে ধরেন 46 দিন পরে এই মিরপুর এলাকার স্বাধীন। তারপরে আমরা এখানে যখন আসার পরে এখানে একটা ঢাকটা ছিল, ওই ঢাকটা ছিল সিমেন্ট আর রড, ওইটাকে আমরা ওই নিচরে ফালাই দিই। নিচরে ফালাই দেওয়ার পরে দুর্গন্ধ একটা হয়, দুর্গন্ধ। আর লাশ গিনার ভিতরে হাড় আছে, মাংস নাই, একটার ভিতরে মাংস নাই। আর চর্বির চাকা, বিপরীত চর্বি দিয়ে ভরা, কয়েকটা লাশ খেলে দেখা যাওয়ার পরে। আর ওই সাইডে ছিল নিচুনো জায়গার ভিতরে এই সাইড জুতা আর মাথার চুলগিনা যে কাটছে, মেয়েদের চুলগিনা এতটি চুল পাওয়া গেছে। তারপরে গিয়া এই লোকজনের কাছে আমি বলতে বাধ্য হলাম যে এখানে এই অবস্থা দেখলাম। তারপরে এটা তোলার জন্য অনেক চেষ্টা করা হয়, কেউ তবে এটা উদ্যোগ কেউ নেয় না, কোনো ব্যক্তি উদ্যোগ নেয় না। এইটা তারপরে দিয়ে যখন এই সরকার আসার পরে এইটাকে তোলার চেষ্টা করলেন। যখন যেদিন চেষ্টা করা হয় সেই দিন গফুর ভাই আমি ছিলাম। আমি বললাম যে আমরা টেকিং দেব, যদি লাশ না পাওয়া যায় আমার যে সাজা দেবেন আমি সে সাজাই মেনে নেব, যে কোনো সাজা দেন আপনি, আমি সে সাজাই মেনে নেব। এখানে 100% এখানে লাশ আছে,
তারপরে গিয়া এই লাশ আস্তে আস্তে তোলা হলো। এই লাশটা পেতে যদি আরো আগে উদ্যোগ সরকার নিতেন, এই লাশ, তবে সে অনেক লাশ এখানে ভেসে চলে গেছেন, বর্ষায় পানি আসতেন, ভেসে চলে যেতেন। স্বাধীনের পরে কত মা, কত বোন, কত যার মার বুক খালি হয়েছেন, ছেলে মেয়ে পায় নাই, তারা এসে কেন্দ্রে কেন্দ্রে এখানে তবে তারা ঠিক থাকতে পারে নাই। আমিও তবে সেই এখনো ঠিক থাকতে পারছি এই কথার গুণে, যে আপনারা যদি এই দৃশ্যকে জীবনে দেখতেন, তো মনে করতে যে দৃশ্যটা নির্মমভাবে বিনা দূষিতে এই বাঙালিকে হত্যা করা হয়েছে। যদি আপনি আমার সাথে ভিতরে যান, আমি চিহ্ন করে সেই ঘর কোথায় লাশ ফেলাইতো সেটা আমি আপনাদের দেখাইতে। আসেন, এখানে জানালা ছিল, এখানে জানালা ছিল, খালি ছিল, কিন্তু কোনো কিছু ছিল না। এখানে জানালা ছিল, এখানে মানুষ বেঁধে, হাত পাও বেঁধে, পাও বেঁধে, এখানে ওই পাইপ দিয়ে রেখে চাকু দিয়ে বেড়ের দিয়ে পাড়ায় মেরে কল্লা এখানে ফেলাইতেন, আর বডিটা ফেলাইতেন এই বাইরেটার ভিতরে। এই অবস্থায় তারা করতো। এখানে যাদের নাম আছে প্রত্যেকজনে এখানে জবাই করা হয়েছে।